যত দিন ঘনিয়ে আসছে টেম্পারেচার তত বাড়ছে, 37, 38, 40 ঘুরপাক খাচ্ছে। আর রাজনৈতিক তাপ উত্তাপ ক্রমাগত বাড়ছে মহাভারতের যুদ্ধের মতো। এই মহাভারতের একটি কবিতা, মাইকেল মধুসূদন দত্তের লেখা, খুব বিখ্যাত কবি, যাকে শেক্সপিয়ার বলা হতো। তার কয়েকটি লাইন দিয়ে আমি আলোচনায় আসবো। আলোচনায় আমার সঙ্গে রয়েছে ডক্টর আবির গুহ, তাকে চেনেন আপনারা, আপনাকে স্বাগত, অভিনন্দন। আর একটা মহাভারতের কবিতা মাইকেল মধুসূদন দত্তের লেখা দিয়ে আপনি শুরু করতে চাইছি। কবি বলছেন, কল্পনা বাহনে সুখে করি আরোহণ, উতুরেণু যথাবশী বদরীর তলে, করে বিনা গাইছেন গীত কুতূহলে, সত্যবতী সুদ কবি ঋষিকুল ধন, শুনিল গম্ভীর ধ্বনি উশিল নয়ন, দেখিল কৌরবেশ্বর মত্তবাহু বলে। কয়েক দশক আগে মাইকেল মধুসূদন তার ভাবনার মধ্য দিয়ে মহাভারতের কথা তিনি লিখেছেন। আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে, আমি বর্ধমান দুর্গাপুর লোকসভার যে মুহূর্তে মহাভারতের যুদ্ধ কার্যত শুরু হয়েছে, এটাকে আপনি কি মহাভারতের সত্যি যুদ্ধ বলবেন, নাকি রাজনৈতিক চেতনা এবং মানুষের অধিকারের প্রশ্নে আধুনিক মহাভারতের ব্যাখ্যা হবে? মহাভারতের যুদ্ধটা না হলেই ভালো, কারণ আমরা সবাই এটা আশা করব যে একটা নির্বাচন কখনোই একটা রক্তক্ষয়ী যুদ্ধের সাথে আমরা তুলনা করতে চাইব না পশ্চিমবঙ্গবাসী হিসাবে। তো রাদার আমরা যদি বলি এটা একটা স্পোর্টিংলি একটা গেম, যেখানে একটা হার জিত আছে, যে জিতবে সেও স্পোর্টিংলি নেবে, যে হারবে সেও স্পোর্টিংলি নেবে। আমরা এই যুদ্ধ ব্যাপারটা মনে হয় ত্যাগ করলে ভোট শান্তিতে হবে। জনগণ যারা নির্বাচিত করবেন তাদের জনপ্রতিনিধিকে, তারা যেন ভোটের পর কে জিতলো কে হারলো এদিকটা মাথায় রেখো, প্রত্যেকটি পার্টি প্রত্যেকটি দলের সমর্থক যেন সুরক্ষিত থাকে, যেন নিশ্চিন্তে বসবাস করতে পারে। এটাই আমাদেরকে এনশিওর করতে হবে। কারণ কি, ভোটটা জীবনের শেষ নয়, ভোট আসবে, ভোট চলে যাবে, আবারও সামনের দিনগুলো পড়ে রয়েছে। তাই ভোটটাকে আমরা স্পোর্টিংলি নিই। হ্যাঁ, এক পক্ষ জিতবে এক পক্ষ হারবে, এটা তো স্বাভাবিক। মানে আপনি মহাভারতের সঙ্গে কম্পেয়ার করতে চাইছেন, এটা আমি আশা করবো যেন একদম, যে রণক্ষেত্রে রক্তাক্ত পরিস্থিতি যেন না হয়, কখনোই আশা করবো না যে ওরকম যেন কিছু। কিন্তু ডক্টর গুহ, এই নির্বাচন, আপনি বহু বছর নির্বাচন দেখছেন, আপনি আপনার পেশাগত জায়গা থেকে আপনি সমাজ জীবনে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমারও মোটামুটি ভারতবর্ষের লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত নির্বাচন অনেক দেখার অভিজ্ঞতা আমার হয়েছে। আচ্ছা, ভোট এলেই দেখবেন গলায় গামছা দিয়ে এই পলিটিক্যাল পার্টি যারা আছে তারা দেখবেন কাদামাখা বাচ্চাও কোলে তুলে নিচ্ছে, বাড়িতে ঝাঁটও দিয়ে দিচ্ছে, কেউ কেউ মায়েরা উনুনে রান্না করছে সেখানে দেখবেন আগুন দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে তোমার জীবনের অধিকারের ক্ষেত্রে যে সুরক্ষিত করার যে বিষয়গুলো হচ্ছে, ন্যূনতম চাহিদা, সেগুলো মিটিয়ে দেবো। ভোট হয়ে যাওয়ার পরে যখন সেই গ্রামের যে মায়ের বাড়িতে উনুনে জাল দিয়েছিল সেই জনপ্রতিনিধি যখন এমপি হয়ে যায় বা এমএলএ হয়ে যায়, তা দেখা পাওয়া যায় না। এটা খুবই দুর্ভাগ্যজনক যে সব ক্ষেত্রে বলবো না, কিছু এমপি বা এমএলএ নিশ্চয়ই স্ব এলাকায় ভালোভাবে কাজ করেন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অনেক এমপি বা এমএলএ তাদেরকে ওই নির্বাচনের সময়তেই দেখা যায় এবং নির্বাচন উত্তর তাদেরকে আর সেখানে খুঁজে পাওয়া যায় না। তো এই ধরনের যারা মানে পরিযায়ী পাখির মতন হঠাৎ করে আসেন আবার উড়ে চলে যান, এই ধরনের মানুষকে যেন ভোট দেওয়ার আগে ভোটাররা দুবার চিন্তা করেন, এটাই আমরা আশা করব। আবার দেখবেন যে কখনো খোলকত্তাল নিয়ে বেরিয়ে পড়লো তারা কীর্তন করতে। তো সমস্ত ধরুন ভোট টানার বা ভোটকে আকর্ষণ করা রোড শো হচ্ছে আজকাল রীতিমতো, যেখানে একটা রাস্তার মধ্য দিয়ে পলিটিক্যাল পার্টিরা, তাদের নেতা নেত্রীরা তারা রীতিমতো জনসংযোগ করছেন, সেখানে গাড়ির কনভয় থাকছে, আরও অনেক কিছু থাকছে। তো এগুলো যত দিন এগোচ্ছে এই ধরনের প্রচারের নব কনসেপ্ট তো সামনে উঠে আসছে। সবই ঠিক আছে, শুধু একটাই ব্যাপার হচ্ছে যে ভোট পেরিয়ে গেলে আসল জিনিসটা কিন্তু তারপরের যে 5টি বছর সামনে রইল, সেই 5 বছর যিনি জিতুক তিনি কিভাবে সার্ভিস দিচ্ছেন তার কনস্টিটিউয়েন্সিকে, এটা একটা খুব বড় প্রশ্ন। বেশ, আমরা এই আপেক্ষিক বিষয়টাকে সরিয়ে রেখে এবার একটু বাস্তবের জমিতে আসি। আপনি যেখানে বসে আমরা কথা বলছি, এটা বর্ধমান দুর্গাপুর লোকসভার মধ্যেই পড়ে, আমাদের দ্য কোয়েলিট অফিস। আপনি শুরু থেকে আমাদের সঙ্গে বিভিন্ন বিশ্লেষণের ভূমিকা আপনাকে দেখেছেন। অনেকে আক্ষেপ করে আপনার সম্পর্কে যে ডাক্তারবাবুরা পরামর্শটা আমরা পাচ্ছি না, তো তাদেরকে বলেছি আপনারা পরে পাবেন, নির্বাচনের পর পাবেন। ডাক্তারবাবু, আপনি যে জেলার মানুষ, আমি এই জেলার মানুষ, দুর্গাপুর সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। দুর্গাপুর ডক্টর বিধানচন্দ্র রায়ের হচ্ছে মানসপুত্র,
তিনি একসময় বলেছিলেন দুর্গাপুর উইল বি ফিউচার রুট অফ ইন্ডিয়া। আপনি সেই অঞ্চল দেখেছেন, এলাকা দেখেছেন, বাতাস দেখেছেন, কলকারখানা শ্রমিকদের, মেহনতি মানুষের কাজ দেখেছেন এবং উৎপাদিত ফসল মানে ইনস্ট্রুমেন্ট উৎপাদন হয়েছে কার্যত 80 দশকের পর থেকে উদার অর্থনীতির ধাক্কায় কার্যত বিধ্বস্ত হয়েছে। অনেকগুলো শিল্প আছে দামোদর নদের পারে, এমএমসি বলুন, হ্যালো স্টিল প্ল্যান্ট বলুন, হিন্দুস্তান ফার্টিলাইজার বলুন, যে কটা পলিটিক্যাল পার্টি বারবার এসছে সত্তায়, তারা কিন্তু এই কয়েক দশকে পার্লামেন্টে কিন্তু কোশ্চেন তুলেছে, কিন্তু বাস্তব জগতে কিন্তু হয়নি। এটা খুবই দুর্ভাগ্যজনক। আপনি যেটা তুললেন যে এই কেন্দ্র অর্থাৎ বর্ধমান দুর্গাপুর, এই কেন্দ্রটিকে দেখি, একদিকে যেমন আমাকে সামনে দুর্গাপুর অঞ্চলের মতো শিল্পাঞ্চল রয়েছে, অন্যদিকে বর্ধমান এবং তার লাগোয়া যে গ্রামাঞ্চলটা রয়েছে সেটাকে ব্রেড বাস্কেট অফ ওয়েস্ট বেঙ্গল বলা হয়। মানে এখান থেকে সবথেকে বেশি আমাদের সবথেকে ফার্টাইল জমি রয়েছে, সবথেকে বেশি এখানে কৃষি উৎপাদন হয়। তাই যিনি এই কেন্দ্রের দায়িত্ব পান ভবিষ্যতে নির্বাচিত হয়ে, তার দু একটা কথা তাকে মাথায় রাখতে হবে। প্রথম কথা, আমাদের গভীর বিশ্লেষণ বা চিন্তার জায়গা হচ্ছে দুর্গাপুরকে নিয়ে। দুর্গাপুর আজকে অন্যভাবে হয়তো অগ্রগতি করেছে, একটা হেলথ হাব হয়েছে, একটা এডুকেশন হাব হয়েছে, সেখানে অনেক মেডিকেল কলেজ তৈরি হয়েছে, অনেক হেলথ ইনস্টিটিউট তৈরি হয়েছে, এটা যেমন অনস্বীকার্য, তেমনি সেই বিধানচন্দ্র রায়ের যে দুর্গাপুর ছিল, যেখানে ভারী শিল্প ছিল, সেই দুর্গাপুর কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। আজকে একটার পর একটা, যেমন আপনি বললেন, কলকারখানা কিন্তু বন্ধ হয়ে গেছে রুগ্ন হয়ে যাওয়ার পর। তো এটা কি কাম্য ছিল? ডক্টর বিধান রায়ের মতো দূরদর্শী মানুষ, যিনি এই শিল্পাঞ্চল তৈরি করে দিয়ে গেছেন আমাদেরকে, তিনি কি কোনোদিন ভেবেছিলেন যে তার যাওয়ার 50 বছর পর সেই শিল্পাঞ্চল কার্যত ধ্বংস হয়ে গেছে? তো এটা কিন্তু খুবই ভাবনার বিষয়। দেখুন, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের রাজ্যে মেধা কিন্তু রাজ্য থেকে বেরিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি বেরিয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে আজকে এই ধরনের শিল্পাঞ্চল। আপনি শুধু দুর্গাপুর কেন, দুর্গাপুর থেকে আসানসোল, যে পুরো শিল্পাঞ্চলের যে শিল্প নগরী পাশে পাশে দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, আপনি যদি কলকারখানাগুলোর অবস্থা দেখেন, হয় রুগ্ন নচেত বন্ধ হয়ে গেছে। তো এই যদি অবস্থান হয়, তাহলে আজকে সত্যি কথা বলতে কি, যারা শিক্ষিত ছেলে মেয়ে পশ্চিমবঙ্গের, তারা কাজ কোথায় পাবে? আজকে সিঙ্গুর এখান থেকে হতে গিয়েও হলো না, আজকে কাটোয়ার নিকটবর্তী শ্রীখণ্ড তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটাও হতে গিয়ে কোনো এক অদৃশ্য কারণে আটকে গেছে। তো আমরা কি দেখছি? আমরা দেখছি যে হ্যাঁ, শুধুমাত্র হেলথ এবং এডুকেশন, এই দুটো সেক্টর কত মানুষকে চাকরি দিতে পারে। তাহলে ভারী শিল্প যে রাজ্যে বন্ধ হয়ে যাচ্ছে একটার পর একটা, সেই রাজ্যের কিন্তু যারা শিক্ষিত যুবক যুবতী, তাদের জন্য কিন্তু খুবই সংগ্রামের দিন এবং আমাদের খুবই দুঃখের দিন যে এত মেধা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ব্রেন ড্রেন হয়ে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আপনি কি মনে করেন যে এই যে বৃহত্তর কলকারখানা বন্ধ হওয়ার মূল জন্য শুধু একা কেন্দ্র সরকার দায়ী? না, দেখুন, এখানে সব রকম ফ্যাক্টরি দায়ী আছে। একটা হচ্ছে যেটা সরকারি, আপনারা বলতে পারেন সাপোর্ট, যেটা কেন্দ্র থেকে আসা দরকার টাইম টু টাইম, সেটা হয়তো আসেনি। অ্যাট দ্য সেম টাইম এটাও যে উগ্র ওখানে ট্রেড ইউনিয়নিজম, এটা কিন্তু একটা বড় কারণ এই কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়া। আজকে যারা ওখানে কলকারখানায় শ্রমিক ছিলেন, যারা কর্মচারী ছিলেন, তাদের অনেকেই কিন্তু নিজেরা নিজেদের ভবিষ্যৎটা, নিজেদের ভালোটা ঠিক করে দেখতে পারেন। কিন্তু তাদেরকেও সরকারের উচিত ছিল তাদের বিরুদ্ধে কঠোর হওয়া, ট্রেড ইউনিয়নকে শুধু শুধু বারবারন্ত না দিয়ে একটা বিজনেসকে প্রফেশনালি চালানো। কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমরা দেখেছি যে না সরকার ওটাকে প্রফেশনালি চালাতে চেয়েছেন, না ট্রেড ইউনিয়ন ওটাকে প্রফেশনালি চালাতে দিয়েছে। এই দুটো মানে সম্মিলিত কারণ হিসেবে দেখুন একটার পর একটা শিল্প রুগ্ন হয়ে বন্ধ হয়ে পড়ে আছে এবং ক্ষতিকার হলো ক্ষতি পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক যুবতীদের। আরেকটা সবথেকে বড় দুঃখজনক ও দুর্ভাগ্যজনক, সেটা আপনিও খবর রাখেন, রাজ্য সরকারের যে সমস্ত সংস্থাগুলো আছে, ডিপিএল, ডিসিএল, রুগ্নতার মুখে দাঁড়িয়ে আছে। এটা তো যেটা আমি বলছি ওটারই একটা এক্সটেনশন মাত্র, ওটারই পার্ট। তো এই ঘটনা সব জায়গায় ঘটছে। আপনি
শ্রমিকদের নিশ্চয়ই শ্রমিকদের ভালো মন্দ দেখাও সরকারের কর্তব্য, কিন্তু উগ্র ট্রেড ইউনিয়নিজম করে যদি কলকারখানাকে বন্ধ করে দেওয়া হয় এবং সরকার, সেটা কেন্দ্রীয় হোক বা রাজ্য হোক, যদি উদাসীন থাকে যে এই শিল্পটাকে চালাতে আর যেন আমাদের চালিয়ে কোনো লাভ নেই, আমরা ইচ্ছুক নই, তাহলে কিন্তু শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের প্রবলেম সলভ করা এই দেশে এবং এই রাজ্যে অদূর ভবিষ্যতে খুব কঠিন হয়ে দাঁড়াবে। ডক্টর গুহ, আপনি তো খুব প্র্যাকটিক্যাল, আপনি তো প্রতিদিন মনিটরিং করেন, আপনি জীবন মানুষের কাছ থেকে দেখার অভিজ্ঞতা আছে, আপনার কাছে চালানোর অভিজ্ঞতা আছে, আপনার এক্সামিনেশন করার এক্সপিরিয়েন্স আছে। ইস্কোর কথা আপনার মনে আছে? ইস্কো কার্যত রুগ্ন বন্ধ হওয়ার মুখে, ইস্কো বাঁচাও আন্দোলন হয়েছিল, ইস্কো বিক্রি করার কথা হয়েছিল, কিন্তু আলটিমেট ইস্কো কিন্তু রিজুভিনেশন হয়েছে। 24,000 কোটি টাকা দিয়ে ইস্কো বাঁচানো গেছে, কিন্তু সেই ইস্কো থেকে কিন্তু এখন উৎপাদিত হয় বিভিন্ন ইনস্ট্রুমেন্টও তৈরি হয়। তাহলে যদি ইস্কো হতে পারে, তাহলে হোয়াই নট এমএমসি, হোয়াই নট হিন্দুস্তান ফার্টিলাইজার? এখানে সদিচ্ছার অভাব নাকি সরকারের বা যারা এখানকার রিপ্রেজেন্টেটিভ আছে তাদের ভূমিকাও আছে, বিভিন্ন ট্রেড ইউনিয়নের ভূমিকা আছে? কারণ এটা তো অ্যাকচুয়ালি এটা ঘটনা যে পূর্ব ভারতের ইকোনমিক জন্মাল হতো আসানসোল দুর্গাপুর। সেটা তো যদি ইস্কো সার্ভাইভ করতে পারে, হোয়াই নট এমএমসি, হোয়াই নট হিন্দুস্তান ফার্টিলাইজার? একদম আপনার প্রশ্নের মধ্যেই, এবং আপনি প্রশ্ন এবং উত্তর দুটোই করে দিয়েছেন। প্রশ্নও যেমন করেছেন, উত্তরেও একটা বলেই দিয়েছেন যে সদিচ্ছার অভাব। তো যদি সত্যি সত্যি সদিচ্ছা থাকতো তাহলে কি একটার পর একটা ভারী শিল্প আজকে বন্ধ হয়ে যেত? কোনো না কোনো তো ওয়ে আউট ছিল, যেখানে সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তারা ইন্টারভিন করতেন। অ্যাক্টিভ ট্রেড ইউনিয়নিজম যদি ওখানে কোথাও তার সমস্যা থাকে তাহলে সেটাকে কঠোর হাতে দমন করা উচিত ছিল, এবং সর্বোপরি যাতে কারখানাটি বন্ধ না হয়। কারখানাটাকে বন্ধ না হতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে ব্যবসাটার থেকে আয় হতে হবে। কোনো জিনিসকেই দীর্ঘদিন ভর্তুকি দিয়ে চালানো সম্ভব নয়। কিন্তু সত্যি কি সেই বিশ্লেষণ করা হয়েছে যে কেন দিনের পর দিন ভর্তুকি দিতে হচ্ছে? যদি শক্ত হাতে ম্যানেজমেন্ট ধরা হতো তাহলে নিশ্চয়ই আমাদের এতগুলো কলকারখানা বন্ধ অবস্থায় আজকে দেখতে হতো। আপনি 2024 লোকসভা নির্বাচনের ক্যাম্পেইন দেখছেন। আপনি তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদ, বিজেপির দিলীপ ঘোষ, আর বামেদের হচ্ছে ডক্টর সুকৃতি ঘোষাল। আপনি তো প্রতিদিন টিভি ফলো করেন, আপনি খবরের কাগজ, সংবাদপত্র প্রতিদিন পড়াশোনাটা করেন। আপনি একজনের প্রার্থীর কাছ থেকে আপনি এই শিল্প বন্ধ, কলকারখানা খোলার ব্যাপারে কথাগুলো একটাও বলছে? কিন্তু গলায় গামছা বেঁধে নিচ্ছে তারা, দিয়ে ভোটটা চাইছে, কিন্তু যে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা খোলার দাবিতে আমরা সরব হব দিল্লিতে গিয়ে, এইটা আপনি পাচ্ছেন বক্তব্যের মধ্যে? আপনি তো নিজের টিভি প্রতিদিন নজর রাখছেন, তাই পাচ্ছেন এই ওয়ার্ডগুলো? আমি তো আসলে ব্যাপার কি হয়ে গেছে? ব্যাপার হয়ে গেছে যে প্রার্থীরা এখন বুঝে গেছে মানুষ কি খায়, মানুষ যেটা চট করে খায়, মানুষ যাতে প্রভাবিত হয়, সেই ইস্যুগুলোকে তারা সামনে নিয়ে আসছে। কিন্তু মূল আজকে যে সমস্যা সেটা হচ্ছে, একটা বাড়ি থেকে যদি আজকে একটা চাকরি হয়, সেখানে মাস গেলে সেই বাড়িতে 20,000, 25,000, 30,000 একটা অঙ্কের টাকা সেই ছেলেটি বা সেই মেয়েটি উপার্জন করে বাড়িতে নিয়ে আসবে। আমরা কিন্তু সেই দিক থেকে নজরটা কোথাও না কোথাও হারিয়ে ফেলছি বা সরিয়ে ফেলছি, ফেলে যেন ওই 500 বা 1000 টাকার ভাতার উপরে বড় বেশি নজর দিয়ে ফেলছি। তো এইগুলো তো মানুষেরও দোষ। মানুষেরও তো বোঝা উচিত যে তার অ্যাকচুয়াল লাভ বা তার অ্যাকচুয়াল উন্নতি কিভাবে হবে। চাকরিটা এলে বাড়িতে একটা রোজগারের সদস্য থাকলে সেই বাড়ির উন্নতি হবে, নাকি একটা ভাতা নিয়ে সেই বাড়ির উন্নতি? তাহলে ভোট ব্যাংকের রাজনীতি অবশ্যই। বেশ, ওখানে দামোদর নদ, সেটা কুলকুল করে বয়ে ডিবিসি ব্যারেজ খুব বিখ্যাত। আমরা পিকনিক করতে প্রত্যেকে যাই, আপনিও যান, আমিও যাই। তারপর সেই নদ আস্তে আস্তে বয়ে বয়ে সোনামুখী হয়ে বর্ধমানে পথ দিয়ে গিয়ে হাওড়া থেকে গঙ্গায় মিলিত হয়েছে। এবার আছে কৃষির পাটে আছে। গলসি হচ্ছে কৃষি অঞ্চল, যেটা বর্ধমান দুর্গাপুর লোকসভা, আমরা বর্ধমান দুর্গাপুর লোকসভাতেই আছি। গলসি হচ্ছে যে কৃষি অঞ্চল, বর্ধমান দক্ষিণ হাফ কৃষি অঞ্চল, হাফ শহর। বর্ধমান উত্তর কৃষি অঞ্চল, ভাতার কৃষি অঞ্চল, যদি দামোদর নদ নেই ওখানে। মন্তেশ্বর হচ্ছে কৃষি অঞ্চল। এখানে যে পরিমাণ আলু উৎপাদিত, 18 লক্ষ মেট্রিক টন, তখন বেড়ে গেছে অনেকটা। আলু অনেক সময় ফেলে দিতে হয় যদি আলুর অবস্থা খুব খারাপ এবার। এখানে লাল স্বর্ণ ধান, খাস ধান, গোবিন্দভোগ, প্রচুর ধান উৎপাদিত হয়।
বামফ্রন্টও বলেছিল যে কৃষিভিত্তিক শিল্প হবে, পটেটো চিপসের কারখানা হবে, মেমারি, আমার মনে আছে সেই বামফ্রন্ট সে সময় করছিল। আপনি আমি বলুন ডাক্তারবাবু, আমার তো বড় অন্য রাজ্যের কাছে তো আমার নির্ভরতা হতো না। আমার তো এই রাজ্যের গোবিন্দভোগ একসময় এক্সপোর্ট হতো, লাল স্বর্ণদান এক্সপোর্ট হতো, আলু আমার এই রাজ্যের আলু তো অন্য রাজ্যের আমাদের ভিন দেশে এক্সপোর্ট আমরা রপ্তানি করি। এবং হচ্ছে যে আমরা গোবিন্দভোগ, আমি যতদূর জানি মধ্যপ্রাচ্যে বিরাট ডিমান্ড। সেখান থেকে কৃষিভিত্তিক শিল্পের উপর নজর না দিয়ে, এক তো বৃহৎ ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ বুঝতেই পারছি, তাহলে কৃষিভিত্তিক শিল্পও তো করা যেতে পারতো। সেই প্ল্যানিংটা তারা তো করলেন না। তাহলে ভোটটা চাইছেন কী করে তারা? কৃষির অন্যতম মেরুদণ্ড হচ্ছে আমাদের এই বর্ধমান অঞ্চল। এখানে জমি খুবই উর্বর এবং ফসল যা হয় সেটা পশ্চিমবঙ্গের মধ্যে, এমনকি আমরা বলতে পারি ভারতবর্ষের মধ্যেও যে কয়েকটি জায়গার মধ্যে অন্যতম সেরা। তো আমাদের এই অঞ্চলে দেখবেন প্রচুর রাইস মিলও রয়েছে, যেটা আপনি বলছেন কৃষির সাথে লাগোয়া শিল্প, যেটা আবার বন্ধ হয়ে গেছে অনেক রাইস মিল, ওটাতে আমি আসছি। তো আমরা যদি রাইস মিল দেখি যে এখানে প্রচুর রাইস মিল রয়েছে, কিন্তু যদি তার ভিতরের খবর নিতে যাই তাহলে দেখবো যে 80% রাইস মিল কিন্তু ঢুকছে। তাহলে এই শিল্পটার প্রতিও কিন্তু আমাদের সরকারের আরও নজর দেওয়া উচিত, যে কিভাবে যারা স্টার্ট আপ বিজনেস করছে, যারা একটা করে প্ল্যান্ট লাগাচ্ছে, তাদের কিভাবে আপনি সাহায্য করতে পারেন যে তারা আরও ভালো করে তাদের ফিনিশড প্রোডাক্টটা বাজারে বিক্রি করতে পারে, তারা সঠিক দাম পায়, কৃষকরা যেন সঠিক দাম পায়। আমরা যারা এন্ড ইউজার কাস্টমার, আমরা এখানে বলছি যে এত বেশি আলু হচ্ছে যে আলু নষ্ট হয়ে যাচ্ছে, ফেলে দিতে হচ্ছে, অথচ আপনি আলুর দাম পাইকারি মার্কেটে কিন্তু অদ্ভুত কোনো কারণে কোনো অদৃশ্য শক্তির দ্বারা পরিচালিত হয়ে কিন্তু কমছে না। তো এই জিনিসগুলো যদি না হয় তাহলে কিন্তু শুধু উৎপাদন করে তো সমস্যার সমাধান হবে না, উৎপাদন করে যাতে মানুষের উপকারে লাগে সেটা আপনাকে দেখতে হবে। সেটার দিকে সবার নজর দেওয়া উচিত। আমি আশা করব যারা এখন নির্বাচনের প্রার্থী আছেন তারা এই ইস্যুগুলোকে ভবিষ্যতে যিনি এমপি হবেন তিনি গিয়ে পার্লামেন্টে টেকান। আসলে আমার আপনার কথা শুনলে হয়তো মানুষ হাসবে না, কিন্তু ওদের কথা শুনলে ঘোড়া হাসবে। কারণ ওরা তো গামছা গলায় গায়ে দিয়ে হরিবোল হরিবোল করতে করতে ভোটটা করতে যায়। তাই রাইস মিলগুলো এখন স্ক্র্যাপ হয়ে গেছে, জানেন তো, বহু রাইস মিল কার্যত স্ক্র্যাপিং হয়েছে। আমি যদি হিসেব ভুল না বলি, প্রায় 400 রাইস মিল আছে বর্ধমানকে ঘিরে, অর্ধেক 50% রাইস মিল কার্যত বন্ধ হয়ে গেছে সরকারের সদিচ্ছার কারণে। এখানে কেন্দ্রকে দোষ দিয়ে লাভ নেই। এবং গণবন্টন ব্যবস্থার ক্ষেত্রে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, সেটাও আপনি নিজে ফেস করছেন। আমি আপনাকে শুরুতেই বলছিলাম যে মেধাশ্রমটা শিল্পাঞ্চল ভিত্তিক হতে পারতো, আর কায়িক শ্রমটা কৃষি ভিত্তিক হতে পারতো। এইটুকু বোধ তো আমার আপনার আছে, তাদের নেই কেন? ওই তো বললাম যে আমাদের কি হচ্ছে, আমরা ভাগ করে দিতে পারছি যে কে কত উন্নয়নটা হলে কি হতে পারে। ভারী শিল্পগুলোকে চালালে এক একটা বাড়িতে আমাদের এক একটা করে যুবক যুবতীর যদি চাকরি থাকতো, সেখান থেকে একটা মোটা অঙ্কের টাকা তারা পেতেন। কিন্তু এখন কার্যত শুধুমাত্র আপনি শিক্ষকতার চাকরিগুলো ছেড়ে দিলে, তাও তো এই টামাডলে আজকে তো কলকাতা খুব ভয়ঙ্কর অবস্থা, আন্দোলন করতে গিয়ে পুলিশের প্রেজেন্ট বেড়ে তুলতে হয়েছে আন্দোলনকারীদের। সে কথা তো আমরা আলোচনা করে আসবো, যেটা বলছিলেন যেটা কৃষি নিয়ে। তো আমরা চাকরি কোথায়, চাকরি পাচ্ছে না যারা লেখাপড়া করে বেরোচ্ছে। আপনারা দেখুন তো, আজকে একটা যে কোনো সাধারণ চাকরির পরীক্ষা হলে আপনি কত গুণ মানুষ সেখানে লাইন লাগাচ্ছে ফর্ম তুলতে বা পরীক্ষা দিতে। শুধু দেখলে আমাদের দুঃখ হয় যে এই রাজ্যে সত্যি কেন সেই পরিবেশটা আমরা গড়ে তুলতে পারলাম না, যে পরিবেশে আমাদের যারা ব্রাইট ইয়াং ফিউচার তারা আমাদের এই রাজ্যে থেকেই তাদের কর্মসংস্থান হবে এবং এখান থেকেই তারা তাদের সংসারকে সাপোর্ট করতে পারবে। ডক্টর গুহ বর্ধমানকে সারা পৃথিবী চেনে, সারা পৃথিবী, মানে লাতিন আমেরিকা থেকে শুরু করে ইউরোপ এবং হচ্ছে আমেরিকা এবং হচ্ছে আফ্রিকান কান্ট্রিগুলো কেন চেনে? এত দুর্গাপুর ইন্ডাস্ট্রি নিয়ে সবাই জানে, প্রত্যেকের পৃথিবীতে সমস্ত মানুষ জানেন। আর এখানকার ধান আর হচ্ছে এখানকার আলু সম্পর্কে সারা পৃথিবীতে কিন্তু যায়, সেটাও সবাই জানে। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরাই যে কথাগুলো বলার চেষ্টা করছি, কিন্তু সব থেকে খুব দুর্ভাগ্যজনক, বলেই ফেলছি কথাটা, কৃষি অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা সরকারের না দিয়ে অবৈধ বালি উত্তোলনের ক্ষেত্রে এত বেশি গুরুত্ব পেয়েছে, যার ফলে ধান চাষটা ছেড়ে দিয়ে বালি তুলছে তারা, আজ তারা কোটিপতি। এটা তো শিল্প হতে পারে না। তাৎক্ষণিক লাভ আপনি
চাহে রাজনৈতিক দলের বলুন বা কিছু আম মানুষের বলুন যারা এই সমস্ত কার্যকলাপের সাথে যুক্ত আছে, মানুষ তাৎক্ষণিক লাভ দেখছে, মানুষ পার্মানেন্ট ভবিষ্যৎ কিভাবে হবে একটা রাজ্যের সেটা দেখছে না। এর ফলে কি হচ্ছে, আপনি দেখুন আজকে আপনি প্রত্যেক বাড়িতে গেলে দেখতে পাবেন কোনো না কোনো ছেলে বা মেয়ে সেই বাড়ি থেকে চলে গেছে হয় দক্ষিণ ভারতে বা পশ্চিম ভারতে বা ইভেন বিদেশে। তার ক্ষতিকার হচ্ছে, ক্ষতি পশ্চিমবঙ্গের হচ্ছে, পশ্চিমবঙ্গের ব্রেন ড্রেন হচ্ছে। এইভাবে চলতে থাকলে আগামী 20-30 বছর পর এটা একটা বৃদ্ধাশ্রমে পরিণত হবে, যেখানে সমস্ত ইয়াং ট্যালেন্ট কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে চলে যাবে। তাহলে পলিটিক্যাল সিস্টেমে যারা আছেন, যারা প্রতিদিন বাবুই পাখির বাসা বুনছেন, তারা কি কাল্পনিক জগতে আছেন নাকি বাস্তবে জমিতে আছেন? তারা যদি সত্যি সত্যি ভবিষ্যৎটা উপলব্ধি করতে পারেন, হয়তো এখনো সময় আছে এই জিনিসটাকে বাঁচানোর। কেন কি শিল্প যদি ঠিক মতন হয়ে আসে, আমাদের ভারতবর্ষেও তো অনেক রাজ্য রয়েছে যে রাজ্যগুলোই যথেষ্ট উন্নতি করেছে বা অগ্রগতি করেছে, তো সেই জায়গাটাতে যদি আমরাও করতে পারি তাহলে নিশ্চয়ই, আজকে তো আপনি এটা দেখেন না, এটা কি আমরা দেখি যে তামিলনাড়ু থেকে, কর্ণাটক থেকে, গুজরাট থেকে, মহারাষ্ট্র থেকে কি তাদের ছেলেমেয়েরা কি পশ্চিমবঙ্গে কাজ করতে আসে? তাহলে মাইগ্রেন্ট লেবার কোথা থেকে হচ্ছে? পশ্চিমবঙ্গ থেকে এই সমস্ত রাজ্যগুলো যাচ্ছে, ওই রাজ্য থেকে কিন্তু পশ্চিমবঙ্গে আসছে না। পশ্চিমবঙ্গ, বিহার এই সমস্ত রাজ্য থেকে মাইগ্রেন্ট লেবার বাইরে যাচ্ছে বা যেতে বাধ্য হচ্ছে এখানে কাজ না পেয়ে। তাহলে এটা একটা দেশের মধ্যেই তো বৈষম্য তৈরি হচ্ছে। তো এই জায়গাটা তো আমাদের ঠিক করতে হবে। যদি ঠিক না করতে পারি, ওই যে বললাম, আগামী 25-30 বছর পর দেখবেন পশ্চিমবঙ্গ একটি বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে, যেখানে সমস্ত ইয়াং ট্যালেন্ট এখান থেকে বেরিয়ে চলে গেছে। খুব ওয়ার্ডটা খুব টাচ করার মতো ওয়ার্ড, যে বাংলা বৃদ্ধাশ্রম হবে কি, এটা আমি এবং ডক্টর আবির গুহ মনে করেন, যেটা আমি সাংবাদিক, ডক্টর নিজে তার চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত, আমাদের যন্ত্রণা আছে। তবে আমরা মনে করি, অন্তত আমি এবং ডক্টর আবির গুহ মনে করেন যে একদিন না একদিন বলতে 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 মানুষ তার কাল্পনিক চিন্তা ভাবনা থেকে সরে এসে বাস্তবের জমিতে আসবেন। কারণ পৃথিবীটা ক্রমশ ঘুরছে পরিস্থিতির পরিবর্তিত জায়গা থেকে। তাই মেধাশ্রম এবং কায়িকশ্রমের লড়াই যখন শুরু হবে, তখন যেন বৃদ্ধাশ্রমে তাদের যেন তাদের যেন ঠাঁই যাতে না পেতে হয়, এটা অন্তত রাজনীতি যারা নেতা আছেন তারা পার্লামেন্টে হোক আর বিধানসভা দেখবেন এটা। তাই দামোদর নদী অনেক জল বয়ে গেছে, সত্যি দুর্গাপুর উইল বি ফিউচার রোড অফ ইন্ডিয়া, এটা বলতে আর কেউ বলেন না। কোনো পলিটিক্যাল পার্টি নেতারা এই ক্যাম্পেইন প্রচারে বা বিভিন্ন নির্বাচনের প্রচারও দেখেছি, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখছেন না। শুধু কেন্দ্র আর রাজ্যের লড়াই লড়াই লড়াই। আর তার মাইক্রোস্কোপের তলায় মার খাচ্ছে প্রতিদিন মেধাশ্রম আর কায়িকশ্রম। আর উৎপাদিত ফসল খাচ্ছে তো মাঠে গড়াগড়ি খাচ্ছে, আর রাইস মিলগুলো বন্ধ হচ্ছে, আর বন্ধ কলকারখানার বৃহত্তর জমিতে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। এটা দুর্ভাগ্যের। অনেক অনেক স্বাগত, ধন্যবাদ আপনাকে। আপনি একদম রেলিভেন্ট জায়গাতে আপনি হিট করেছেন। তাই আমিও চাই না বৃদ্ধাশ্রম হোক, আপনিও চাইবেন না বৃদ্ধাশ্রম হোক। তবে আমরা অপটিমিস্টিক, আপনি অপটিমিস্টিক। আমি ডক্টর আবির গুহের সঙ্গে একমত হলেও বলতে হচ্ছে যে দেখিনি পবন পুত্রে ঝড় যথা চলে, হুঙ্কারে আইলা কর্ণ সূর্যের নন্দন, তেজস্বী উজ্জ্বলী যথা ছোটে অনস্বরে। মাইকেল মধুসূদন দত্তের লেখা বিখ্যাত মহাভারতের কবিতা। আমরা রক্তাক্ত মহাভারতের মধ্যে নেই। আমরা চাই সামগ্রিক অর্থনৈতিক প্যারামিটার তৈরি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তার জন্য দরকার রাজনৈতিক সদিচ্ছা। রাজনৈতিক পলিটিক্যাল বাইনারি হরিবোল আমরা চাই না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, মতামত দিন। আমার আপনার জীবন সমাজকে গড়ে তোলার ক্ষেত্রে পলিটিক্যাল সিস্টেম ইজ মোর ইম্পর্টেন্ট, এটা যেন তারা বলে না। নমস্কার।